পতিতালয়ে সব থেকে প্রথম যেই মেয়ে আসবে সবার আগে ছুঁয়ে দেখবে এমপি রাতুল আহমেদ। আজও তার ব্যতিক্রম হয়নি। পতিতালয়ের পরিচালকের সামনে পায়ের ওপর পা দিয়ে বসে আছে। পরিচালিকা সামান্য মাথা নিচু করে বিনয়ের সুরে বলল, এই মেয়েটাকে মাত্র এনেছি স্যার, এখনও পুরোপুরি মানিয়ে নেয়নি। এমপি রাতুল আহমেদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? দেখি কেমন মাল এনেছিস এবার। পরিচালিকা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, এইদিকে স্যার। রাতুল আহমেদ তার সিগারেটটা আস্তেতে চেপে নিভিয়ে ধীরে পায়ে পরিচালিকার পেছনে হাঁটতে লাগলো। আশপাশের অন্য মেয়েরা তাদের কাজ ফেলে এক ঝলক তাকিয়ে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। এ বাড়ির নিয়ম সবাই জানে, নতুন মুখ মানেই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। পরিচালিকা একটা পুরনো কাঠের দরজার সামনে এসে থামল। দরজার ওপারে নিঃশব্দ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সে আস্তে করে দরজাটা খুলল। ঘরের কোণে একটা চৌকির ওপর বসেছিল মেয়েটি। বয়স খুব বেশি হলে 15 বছর হবে। কি সুন্দর গায়ের রং, লম্বা রেশমি চুল, ডাগর ডাগর আঁখি। আঁখিজোড়া ভিজে আছে। ভয়ে জবুথবু হয়ে বসে আছে। থেকে কেসে উঠছে কান্নার ফলে। রাতুল দরজার ফ্রেমে দাঁড়িয়ে এক ঝলক দেখল। তার ঠোঁটের কোণে হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। ছিল শুধুই দখল দারিদ্র্যের নেশা। ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল সে। মেয়েটি আরও কুঁকড়ে গেল, যেন দেয়ালের সাথে মিশে যেতে চায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। রাতুল হাত পকেটে ঢুকিয়ে অনায়াস ভঙ্গিতে বলল, নাম কি? মেয়েটি কোনো উত্তর দিল না। পরিচালিকা পাশে দাঁড়িয়ে বলল, স্যার, এখনও খুব ভয় পাচ্ছে। আপনি একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। রাতুল একটু বাঁকা হেসে বলল, ওকে আমি নিয়ে যেতে চাই আমার সাথে করে। পরিচালিকা বলল, স্যার, এখান থেকে মেয়ে নেওয়া সম্ভব না। ক্ষিপ্ত নয়নে তাকিয়ে রাতুল বলল, জানতো কার সাথে কথা বলছো, যেটা বলছি সেটাই করো, নয়তো তোমাদের এই পতিতালয় উঠিয়ে ফেলতে 1 সেকেন্ডও সময় নেব না। পরিচালিকা মাথা নিচু করল, কিন্তু মুখে কিছু বলল না। তার হাত কাঁপছিল। এই এমপি রাতুল আহমেদের ক্ষমতা সে ভালো করেই জানে। একবার তার রাগ উঠে গেলে পুরো পতিতালয় মাটিতে মিশিয়ে দিতে পারে। রাজি হয়ে গেল, কিন্তু মোটা অঙ্কের টাকা দাবি করল। রাতুল আহমেদ চোখ কুঁচকিয়ে পরিচালিকার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। রাতুল পকেট থেকে সিগারেট বের করল, কিন্তু আগুন ধরানোর আগে বিরক্ত হয়ে আবার রেখে দিল। এক মুহূর্ত চিন্তা করল, তারপর গলায় খসখসে শোনালো, কত? পরিচালিকার চোখ চকচক করে উঠল। সে আঙুলের ইশারায় 1 মিলিয়ন, 10 লাখ সংকেত দিল। ঠিক আছে, কাল পেয়ে যাবে। এখন মেয়েটিকে আমার সাথে নিয়ে যাচ্ছি বলে মেয়েটির সামনে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বের হয়ে গেল। রাতুল মেয়েটিকে কোলে তুলে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। মেয়েটি ছটপট করে উঠল, কিন্তু রাতুলের শক্ত হাতের বাঁধনে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। আশেপাশের মেয়েরা নির্বাক তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলার সাহস করল না। গাড়ির দরজা খুলে সে মেয়েটিকে সিটে বসিয়ে দিল, তারপর নিজেও পাশে বসল। ড্রাইভার কিছু বলার আগে রাতুল গম্ভীর স্বরে বলল, চলো বাড়ি। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটি ফুঁপিয়ে কাঁদছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আতঙ্কের সঙ্গে সঙ্গে অজানা এক চিন্তার ছায়া ছিল। রাতুল সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল, হাতে গ্লাস ভর্তি দামি মদ। তার সামনে তারই বেডে চুপচাপ বসে আছে মেয়েটি। সে ভয়ে কাঁপছিল, যা রাতুল খেয়াল করল। নাম কি? কোনো উত্তর এলো না। রাতুল একটা ধমক দিয়ে জিজ্ঞেস করল, নাম কি? রাতুলের ধমকে মেয়েটি আর্তনাদ কণ্ঠে বলল, চৈতি। রাতুল মদের গ্লাসটা টেবিলে রেখে ধীরে পায়ে চৈতির কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটি ভয়ে আরও সংকুচিত হয়ে গেল, যেন নিজেকে আরও ছোট করে ফেলতে চাইছে। রাতুল একপাশে মাথা কাত করে চৈতির মুখের দিকে তাকালো, তারপর আলতোভাবে তার চিবুকটা ধরে উপরের দিকে তুলল। চৈতি যেন তার চোখে চোখ রাখতে বাধ্য হয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, অনেক রাত হয়েছে, এইখানে চুপ করে শুয়ে পড়ো, কাল তোমার সব কথা শুনব। চৈতি কোনো কথা না বলে শুয়ে পড়ল। রাতুল সিগারেটের পকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরল,
তারপর লাইটার জ্বালিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। সে ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে নিচের দিকে তাকালো। বাংলোর বাগান অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার প্রশিক্ষিত চোখ কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করলো। হয়তো অভ্যাস বশত তার মাথার মধ্যে চৈতির ভয় ভরা মুখটা ভেসে উঠল। চৈতি, সে নিজেকে মনে মনে বলল। কি যেন আছে এই মেয়েটার মধ্যে। রাতুল দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চৈতির ঘুমন্তর মুখের দিকে তাকিয়ে রইল। নরম আলো, তার মুখটা যেন আরও মায়াবী লাগছিল। এত শান্ত, এত নিষ্পাপ, কিন্তু তার চোখের গভীরে যে আগুনে লুকিয়েছিল সেটা রাতুল ভুলতে পারছিল না। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে চৈতির মুখের কাছে ঝুঁকল, একটা দীর্ঘ শ্বাস ফেলল, নেশা ধরানোর মতোই। রাতুল নিজেই নিজের মনে বলল। তার হাত সামান্য বাড়িয়ে চৈতির চুল সরাতে গিয়ে দেখল একটা তিল। সে একটু ঝুঁকে তিলটাতে গভীর চুম্বন করল। রাতুলের ঠোঁট চৈতির তিল ছুঁতেই মেয়েটার শরীর কেঁপে উঠল। ঘুমের ভান করা চৈতি চোখ শক্ত করে বন্ধ রেখেছিল, কিন্তু এই অপ্রত্যাশিত স্পর্শে তার নিঃশ্বাস গতি হারালো। রাতুল মৃদু হাসল, তার ঠোঁটের কোণে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটে উঠল। রাতুল ধীরে ধীরে চৈতির পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। চৈতির শরীর আরও কেঁপে উঠল। ঘুমন্ত চৈতির ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চৈতিকে ধরেই ঘুমের রাজ্যে চলে গেল। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়ছে। বাতাসে হালকা ঠান্ডা, জানালার বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তবুও ঘরটার ভেতর একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। চৈতি ধীরে ধীরে চোখ খুলল, কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। মাথাটা ভারী লাগছে, চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে। তারপর হঠাৎ করেই সব মনে পড়ে গেল। সে চট করে উঠে বসল, চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখল। বিলাসবহুল শোবার ঘর, দামি পর্দা, কাজ করা কাঠের আসবাব, আর একপাশে বিশাল একটা আয়না। এ যেন কোনো রাজপ্রাসাদ। কিন্তু চৈতির জন্য এই প্রাসাদটা একটা খাঁচার চেয়ে কম কিছু না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ে রাতের পাতলা একটা সাদা শাড়ি, যা হয়তো এই বাড়ির কোনো কাজের লোক পরিয়ে দিয়েছে। তার নিজের পোশাক কোথায় সেটাই জানে না। একটু কাঁপা কাঁপা হাতে দরজার হ্যান্ডেল ধরল। খুলে দেখার চেষ্টা করতেই বুঝতে পারল লক করা। তার বুক ধুক করে উঠল। তাহলে কি সে সত্যিই বন্দী? আমি এখান থেকে বের হবই, সে মনে মনে প্রতিজ্ঞা করল। তারপর জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু জানালার গ্রিল এতটাই শক্ত যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তার ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে কারো পায়ের আওয়াজ পেল। টক টক টক, একজন পুরুষের ভারী পায়ের শব্দ। চৈতির নিঃশ্বাস আটকে গেল। দরজার লক খুলে গেল ক্লিক শব্দ করে, আর মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ, তার হাতে এক কাপ চা, পরনে ঢিলে ঢালা সাদা পায়জামা আর সিল্কের শার্ট, চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। চৈতি একদম দেয়ালের কাছে সরে গেল। রাতুল ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা নিজের পিছনে টেনে বন্ধ করলো। কেমন ঘুম হলো? চৈতি কোনো উত্তর দিল না। রাতুল সামনে এগিয়ে এসে হাতে থাকা চায়ের কাপটা টেবিলে রাখলো। একটা কথা জেনে রাখো, এই দরজাটা তোমার জন্য সব সময় খোলা থাকবে, যদি তুমি পালানোর চিন্তা করো। চৈতি এবার মুখ তুলে তাকালো। আমাকে ছেড়ে দিন। রাতুল একগাল হেসে বলল। ছাড়তে তো আনিনি চৈতি। চৈতির চোখে পানি চলে এলো। রাতুল এবার একটু গম্ভীর হলো। তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না, বরং নরমভাবে বলছি, সকালে উঠে একটু গোসল করে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। চৈতি চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতুল একটু ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, আর যদি গোসল না করো তাহলে কিন্তু আমাকেই তোমাকে গোসল করাতে হবে। চৈতি সারা শরীর কেঁপে উঠল। রাতুল একটা মুচকি হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর দরজা খুলে বাইরে চলে গেল। চৈতি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এখন প্রচণ্ড ভয়ে জমে গেছে। চৈতি বিছানায় ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। একটু পর আবার আসলো। রাতুল চৈতিকে এইবার বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, এখনো শাওয়ার নিতে যাওনি কেন?
নাকি তুমি চাইছো আমি নিজে তোমাকে গোসল করিয়ে দেই? চৈতি ওর চোখের দিকে না তাকিয়ে বলল, আমার তো কোনো জামা নেই, পরবো কি? রাতুল কিছুক্ষণ চুপচাপ চৈতির দিকে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটে একটানা হাসি ফুটে উঠল। কিন্তু সেটা কোনো সুখের হাসি ছিল না, বরং কিছুটা ঠান্ডা এবং কর্কশ। জামা, রাইট, সমস্যা নেই, ব্যবস্থা করছি বলে আলমারি খুলে ওর একটা শার্ট আর একটা 3/4 প্যান্ট দিয়ে বলে, গো ফাস্ট। চৈতি ওয়াশরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। বিধ্বস্ত চেহারা, ক্লান্ত চোখ, শুকিয়ে আসা ঠোঁট। ওর মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পানির কল ছেড়ে দিল চৈতি। একটু ঠান্ডা পানি মুখে দিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলো। তারপরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শার্টটা ওর জন্য অনেক বড়, আর 3/4টা প্রায় গোড়ালি পর্যন্ত নেমে এসেছে। রাতুল খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে একটা সিগারেট। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চৈতিকে দেখে ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলে গুড, কিন্তু পোশাকটা তো বেশ বড় হয়ে গেছে তোমার জন্য। চৈতি কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল সিগারেটটা আস্টেতে চাপা দিয়ে উঠে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে চৈতির দিকে এগিয়ে এলো। ওর ধুকপুকানি বেড়ে গেল। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে যাবে। গম্ভীর কণ্ঠে বলল, বসো বেডের ওপর, একটু পর ব্রেকফাস্ট নিয়ে আসবে সার্ভেন্ট। চৈতি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। তারপরে ধীরে ধীরে বিছানার এক কোণে বসে পড়ল। তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। রাতুলের এই অদ্ভুত আচরণ, ঠান্ডা দৃষ্টি, সব কিছু যেন কোনো গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণে নীরবতা। ঘরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটু পর দরজায় একটা মৃদু টোকা পড়ল। স্যার, ব্রেকফাস্ট রেডি। রাতুল ধীরে পায়ে দরজার দিকে গেল, তারপর খুলে দিল। দুইজন সার্ভেন্ট একটা ছোট্ট টেবিলে নাস্তার ট্রে রেখে দিল। গরম পরাটা, ডাল, ডিম ভাজি আর এক গ্লাস কমলার জুস। খাওয়ার চেষ্টা করো চৈতি, তুমি দুর্বল হয়ে পড়লে কিন্তু আমার কোনো লাভ নেই। চৈতি একবার খাবারের দিকে তাকালো, তারপর চুপচাপ মুখ ফিরিয়ে নিল। রাতুল এক দীর্ঘ শ্বাস ফেলে বলল, না খেলে কিন্তু জোর করতে হবে। আমি সেটা পছন্দ করব না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। চৈতি ভয়ে কাঁপা কাঁপা হাতে একটা খাবার তুলে নিয়ে মুখে দিল। রাতুলও বসে খাবার খেতে খেতে বলল, যা যা বলবো তার ঠিক ঠিক উত্তর দিবা। চৈতি এক পলক রাতুলের দিকে তাকালো। তাকাতেই রাতুল জিজ্ঞেস করলো, তোমাকে তো ভদ্র পরিবারের মেয়েই মনে হচ্ছে, তাহলে এরকম একটা জায়গায় পৌঁছালে কি করে? চৈতির শরীরটা কেঁপে উঠল। এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। হাতের লোকমাটা মাঝপথে থেমে গেল। রাতুল চোখ সরু করে তার প্রতিটি অভিব্যক্তি খেয়াল করছিল। কি হলো? উত্তর দাও। তুমি এই রকম একটা জায়গায় কি করছিলে? চৈতি মুখ নিচু করে ফেলল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল। আমি আমি নিজেও জানি না। আমি নিজেও জানি না। মা বাবা নেই, চাচা চাচির কাছে মানুষ, ক্লাস 10-এ পড়ি। চাচা চাচির অভাবের সংসার। আমাদের গ্রামের এক খালা বলেছিল গ্রামে নিয়ে এসে শহরে কাজ দেবে, আর তাতে বেশ টাকা পাবো। চাচি রাজি হয়ে ওই খালার সাথে আমাকে পাঠায়। মাঝ রাস্তায় একটু পানি দেই খাবার জন্য, আমি সেটা খেয়ে নেই। পরে যখন উঠি দেখি ওখানে আমি। রাতুল চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। চৈতির কণ্ঠ কাঁপছিল, চোখে ভয় আর বিভ্রান্তির ছাপ স্পষ্ট ছিল। মানে, তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? চৈতি মাথা নিচু করে আস্তে আস্তে বলল, হয়তো, আমি জানি না। তবে যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ওই ভয়ঙ্কর জায়গায় পেয়েছিলাম। চারপাশে অপরিচিত লোক। আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে থেমে গেল। মনে পড়তেই শরীরটা কেঁপে উঠল। রাতুল এবার গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর চৈতি মুখে হাত দিয়ে নিজের ভীতু শ্বাসগুলো সামলানোর চেষ্টা করলো। একজন লোক আমাকে ধরে রেখেছিল। আমি বোঝার চেষ্টা করছিলাম তারা আমাকে কোথায় এনেছে, কিন্তু তারা কিছু বলছিল না, শুধু হাসছিল। আমি চিৎকার করছিলাম, কাঁদছিলাম, কিন্তু কেউ সাহায্য করেনি। তার কণ্ঠ ক্রমেই ফেটে যাচ্ছিল। রাতুলের মুখ কঠিন হয়ে গেল। তারপর আমি সেখানে গিয়ে তোমাকে বের করে এনেছি। ঠিক? চৈতি মাথা নাড়ল।
রাতুল এবার ধীরে পায়ে তার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, ওকে ফাইন, ভুলে যাও সব কিছু। চৈতি অবাক হয়ে রাতুলের দিকে তাকালো, তবে চৈতি কিছু বলল না, তার মনে ভয়ে জমে যাচ্ছিল। রাতুল এবার চেয়ারে বসে এক হাত দিয়ে কপাল টিপল, যেন কোনো কঠিন ভাবনার মধ্যে আছে। তোমার চাচা চাচি কি জানতো কোথায় পাঠাচ্ছে তোমাকে? চৈতি ধীরে মাথা নাড়ল। না, আমি নিশ্চিত ওরা জানতো না। যদি জানতো তাহলে কখনো আমাকে পাঠাতো না। রাতুল হেসে ফেলল, কিন্তু সেই হাসিটা তাচ্ছিল্য ঝরছিল। সবাইকে সব সময় সরলভাবে বিশ্বাস করো না, কেউ কেউ স্বার্থপর হয়। চৈতি চুপচাপ বসে রইল, তারপর প্রশ্নের ভান রাতুলের দিকে ছুঁড়ে মেরে জিজ্ঞেস করলো, আপনি ওই রকম একটা জায়গাতে কি করছিলেন? রাতুল একটু হাসলো, তারপর বলল, নেতা মানুষ তো, চরিত্রে একটু একটু দোষ আছে, তবে আজকের পর ওই জায়গাতে আর যাব না। চৈতি আবার জিজ্ঞেস করলো, কেন? রাতুলের কণ্ঠ এইবার কঠিন। সে কঠিন কণ্ঠে বলল, তোমার বয়স কম, তুমি বুঝবে না। তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সো বাড়িতে আর ফিরতে পারবে না। আমার খাঁচায় বন্দি থাকতে হবে। তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব, সমস্যা নেই। চৈতি এক মুহূর্ত চুপ থাকলো। রাতুলের কথা তার ভেতরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা অস্বস্তি সৃষ্টি করলো। রাতুল এবার এক পা এগিয়ে গিয়ে ধীরে গলায় বলল, তুমি একদিন বুঝবে, এই খাঁচায় তোমার সবচেয়ে নিরাপদ জায়গা। বাই দ্য ওয়ে, আমি এখন বের হচ্ছি। রুমেই থেকো, রুম থেকে বের হইও না। নিচে কাজের লোক আসে, কিছু লাগলে ডেকে নিও। আর পালানোর চেষ্টা করো না, বাড়িতে কিন্তু বডিগার্ড ভর্তি। তুমি কিন্তু যেই সেই বাড়িতে আসোনি, এসেছো এমপির বাড়িতে। রাতুল রুমের দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে চৈতির দিকে একটুও সাড়া না দিয়ে চলে গেল। তার পেছনের দরজা একেবারে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চৈতি একটু থেমে সারা ঘরটা আবার একবার দেখে নিল। তার ভেতর এখন ভয় আর বিভ্রান্তির এক জগৎ গড়ে উঠেছিল। সে ধীরে ধীরে বিছানায় গাটা এলিয়ে দিল। ওর ভবিষ্য কিছু জানা নেই। শহরে কতটুকুই বা চেনে, যাবে বা কোথায়? এতক্ষণে বুঝে গেছে এইখান থেকে বের হওয়া ওর মতো মেয়ের পক্ষে কখনো সম্ভব না। রাতুল একটা প্রেস কনফারেন্সে এসেছে, তবে তার মনটা পড়ে আছে বাসায়। মাথায় খেলা করছে চিন্তার মেলা। চৈতিকে কি করেছে না করেছে এইসব নিয়ে ভাবছে। প্রেস কনফারেন্স শেষে রাতুল আবারও নিজের ঠান্ডা ও আত্মবিশ্বাসী অবস্থায় ফিরে গেল। সাংবাদিকদের প্রশ্নগুলো একে একে আসছিল, তবে তার মুখে কোনো অস্বস্তি ছিল না। একেবারে শান্ত, যেন এসব প্রশ্ন তার কাছে কোনো সমস্যা নয়। এক সাংবাদিক সরাসরি বলল, স্যার, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যা গত সপ্তাহে শোরগোল সৃষ্টি করেছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? রাতুল সিগারেটের ধোঁয়া এক লম্বা শ্বাসের মতো ছাড়ল, তারপর একটি ঠান্ডা হাসি দিল। এটা পুরোপুরি গুজব। আমি জানি মিডিয়া কখনো কখনো অতিরিক্ত আগ্রহ দেখায়, কিন্তু আমি পরিষ্কার বলছি, সব কিছু সত্য নয়। আমি সব সময় সঠিকভাবে কাজ করেছি এবং তা করেই যাব। এবার আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, কিছু লোক দাবি করেছে যে আপনার ব্যবসা বা ব্যক্তিগত জীবনে কিছু অস্বচ্ছতা রয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? রাতুল কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে তার চোখে আগের মতো ঠান্ডা দৃষ্টি বজায় ছিল। অস্বচ্ছতা? আমি জানি, আমি সব কিছুই খোলামেলা ও সঠিকভাবে করি। মিডিয়া কখনো কখনো ব্যক্তিগত জীবনের দিকে অতিরিক্ত মনোযোগ দেয়, কিন্তু আমি তাদেরকে বলবো তারা নিজেদের কাজেই থাকুক। এবার এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করল, আপনি কি সত্যিই কারো সঙ্গে এমন কিছু করেছেন যা আপনার বিরুদ্ধে গুজব সৃষ্টি করেছে? এই অভিযোগে কি কোনো সততা রয়েছে? এই প্রশ্নের রাতুল এক মুহূর্তের জন্য কিছুটা থেমে গেল, তারপর ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো ভিত্তিহীন। মিডিয়া কখনো কখনো কল্পনার সীমানায় অতিক্রম করে। সাংবাদিকরা একে একে বিভিন্ন প্রশ্ন করলেও রাতুল একে একে সব প্রশ্নের উপেক্ষা করল, যেন তার ওপর এসব কোনো প্রভাবই ফেলতে পারে না। সে শেষ পর্যন্ত বলল, এতটুকুই, আমি চাই আজকের পর আর এসব প্রশ্ন না করা হোক।
আমি আমার পথ অনুসরণ করব এবং আপনারা সবাই আপনাদের কাজ করেন। এ কথার পর ঘরে নীরবতা বিরাজ করল। রাতুল সিগারেটের শেষ টানটি নিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। গভীর কণ্ঠে সে বলল, আশা করি আর কোনো প্রশ্ন নেই, আমি এখন উঠছি। তারপর কোনো রকমে দৃষ্টি না দিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স কক্ষ থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল, ভালো করে খবর নিত আসিফ, আমার পেছনে কারা কারা লোক লাগিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কিছুটা চিন্তিত দৃষ্টিতে রাতুলের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি দ্রুত খোঁজ নিয়ে রিপোর্ট করব। ভেরি গুড, আর ওই সমস্যাটা তোরা মিটিয়ে নিস, আমি এখন বাসায় যাব। আর একটা কথা, কাকপক্ষীয় যেন টের না পায় চৈতি নামক মেয়েটি আমার কাছে আছে। আমি চাই না ওকে এই সবে জড়াতে। রাতুলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট একটু নরমভাবে বলল, অবশ্যই স্যার, সব কিছু আমি যত্ন করে দেখব। আর চৈতির ব্যাপারে চিন্তা করবেন না, আমরা তার নাম বা অবস্থান কিছুই ফাঁস করতে দেব না। রাতুল একটু মাথা নেড়ে তার অ্যাসিস্ট্যান্টের কথায় সায় দিল। গাড়ি যখন রাতুলের বাড়ির দিকে এগিয়ে চলছিল, তার মনে আরও কিছু প্রশ্ন ছিল। গুঞ্জনগুলি কোথা থেকে আসছে, কিভাবে সব কিছু সামলানো যাবে। কিন্তু এখন তার একমাত্র লক্ষ্য ছিল চৈতির নিরাপত্তা এবং পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। গাড়িটি ধীরে ধীরে থেমে গেল রাতুলের বাড়ির সামনে। সেখানে তার গেট উন্মুক্ত ছিল। গেটের পাশ দিয়ে কয়েকটি লম্বা লাইটের ঝলকানি ছিল, তবে বাড়ির ভেতর গভীর নীরবতা। গাড়ি থামতেই রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে সংকেত দিল চলে যেতে। অ্যাসিস্ট্যান্ট মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে গেল। রাতুল একা দাঁড়িয়ে কিছুক্ষণ বাড়ির দিকে তাকালো। হালকা শীতল বাতাস তার মুখে এসে লাগছিল, কিন্তু তার মনের মধ্যে তীব্র উত্তেজনা এবং চিন্তা গোপন ছিল। সে বাড়ির দিকে পা বাড়ালো। গেট পার হয়ে সিকিউরিটি গার্ডকে দেখল, যে তাকে দেখে নীরবে মাথা নিচু করে স্যালুট করলো। রাতুল কোনো কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। বাড়ির ভেতর ঢুকে সে সোজা নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে দেখল চৈতি ঘুমিয়ে আছে। একটা দীর্ঘ শ্বাস ফেলে সে লম্বা শাওয়ার নিতে গেল। লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে বেডে তাকিয়ে থমকে গেল রাতুল। চৈতি ঘুমিয়ে আছে, চোখে মুখে উপসে পড়া কি মায়া। এই মুখটা দেখে রাতুলের পাষাণ বুকটা থেকে থেকে কেমন কম্পন সৃষ্টি হলো। সে এক পা দু পা করে চৈতির দিকে এগিয়ে গিয়ে ঘুমন্ত চৈতির ওপর ঝুঁকে তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতির নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস তার কাছে এক অদ্ভুত মাধুরী হয়ে প্রতিবন্ধিত হচ্ছিল। সে অজান্তেই চৈতির পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে কিছু একটা ছিল, এক ধরনের অতৃপ্তি, এক ধরনের অজানা আকর্ষণ, যা সে কখনো অনুভব করেনি। ঘুমের মধ্যে চৈতি অস্বস্তি বোধ হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তীব্র অস্বস্তি নিয়ে চৈতি চোখ খুলে রাতুলকে এত কাছে দেখে অবিশ্বাস্যভাবে ভয়ে তার হৃৎস্পন্দন বাড়তে থাকে এবং এক মুহূর্তে তৈরি চিৎকার দিয়ে ওঠে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি আমার সাথে কি করতে চেয়েছেন? ছুবেন না আপনার অপবিত্র হাত দিয়ে আমাকে। তার কণ্ঠে আতঙ্ক এবং ঘৃণার মিশ্রণ ছিল। চৈতির এই কথায় রাতুলের মুখে ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তার চোখে রাগের আগুন জ্বলতে থাকে এবং এক ঝটকায় চৈতির গাল চেপে ধরে বলতে থাকে, কেন, আমি ছুঁয়ে দিলে কি তোর গায়ে ফোস্কা পড়বে? তার কণ্ঠে ছিল তীব্র রাগ ও অবজ্ঞা, যেন চৈতির প্রতি তার অনুভূতি সম্পূর্ণ বদলে গেছে। চৈতি অনেক কষ্টে বলল, আপনার এই হাতে ছুলে আমার গায়ে ফোস্কা পড়বে কিনা জানি না, তবে আমি অপবিত্র হয়ে যাব। যে হাতে হাজারো নারীর স্পর্শ লেগে আছে, সেই হাত আমি চাই না। আমাকে ধরুক, এমন পরিস্থিতির চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। রাতুল চৈতির কথায় আরও রেগে গেল। রেগে গিয়ে চৈতির চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলল, খুব শখ তোর মরার, তাই না? আজ তোকে তোর মৃত্যুই দেখাবো, আর বাকি রইল স্পর্শ। তাহলে একবার না, হাজারবার তোকে আমার স্পর্শ সহ্য করতে হবে। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে চৈতি। ঠোঁট দুটো কম্পিত হচ্ছে। রাতুল চৈতির ঠোঁটে ঠোঁট রাখল। তখন চৈতির পুরো শরীরটা আতঙ্কে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য যেন তার শরীর অবশ হয়ে গেল। চৈতি হঠাৎই হাতের সমস্ত জোর একত্রে করে রাতুলকে ধাক্কা দিল।
কিন্তু এক চুলও নড়াতে পারল না। এতে রাতুলের কোনো হেরফের নাই। রাতুল তার মতো চৈতির ঠোঁটের সুধা পান করতে ব্যস্ত। ঠোঁট ছাড়া পেতে চৈতি হাঁ করে নিঃশ্বাস নেয়। কিন্তু চৈতিকে সে একটুও টাইম না দিয়ে সে চৈতির চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে সিঁড়ির নিচে নিয়ে চলে যায়। সিঁড়ির নিচে কোনো এক অন্ধকার কোণায় এক এক পা পেরিয়ে একটি পুরনো মসুর ভরানো রুমে নিয়ে আসে। দেয়ালে আঁকা কিছু পুরনো শিলালিপি আর কোলাহলহীন বাতাস সেখানে ছড়িয়েছিল। রুমের ভেতরে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। চৈতি নিজের ভেতর এক অস্থিরতা অনুভব করে। তার সমস্ত দেহ যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে অবাক ছিল। এই অসীম অন্ধকারে, এই ভয়ঙ্কর জায়গা। রাতুল দেয়ালের পাশে রাখা একটি টঙ্গানো থেকে একটি মশাল তুলে নেয়। সে এক হাতে ম্যাচের পকেট থেকে একটি ম্যাচ বের করে। ম্যাচের আগুনের আলোর নিচে তার চোখের আগুন আরও জ্বলজ্বল হয়ে উঠল। রুমটি ছিল এক ভয়ঙ্কর স্থান, যেন সময় সেখানে থেমে গিয়েছিল। দেয়ালের কোনায় কোনায় অন্ধকারের একটি তীব্র আবেশ ভর করেছিল, যেন এখানকার বাতাসও এক নিঃশ্বাসে আটকে আসে। মেঝে ছিল পুরনো পাথরের, যেগুলোর মধ্যে ভেঙে যাওয়ার চিহ্ন স্পষ্ট। পাথরের মাঝে ঘুরে বেড়ানো অদ্ভুত চিহ্নগুলো যেন হাজার বছরের পুরনো কোনো গল্প বলেছিল। এক পাশে একটি বড় সেটেল দরজা ছিল, তবে তাতে লাল রঙের শিকল পেঁচানো ছিল, যেন কোনো কিছু আটকানোর জন্য সেই দরজা বন্ধ করা হয়েছিল। সেই শিকল ছিল যেন এই রুমের ইতিহাসের অংশ, শাস্তি, বন্দিদশা এবং ভয়াবহতার। রুমের মধ্যে অদ্ভুত একটা ঠান্ডা গাঢ় গন্ধ ভেসেছিল, যেন দীর্ঘদিন ধরে এখানে কোনো প্রাণী প্রবাহিত হয়নি। আর বাতাসে ভিজে যাওয়া কাঠের গন্ধ মিশে গিয়েছিল। সেই গন্ধ ছিল পুরনো পাথর, মরীচিকা এবং নির্জীবতার এক অদ্ভুত সমাহার, যা মনে হতো এখানে থাকা সব কিছুই সময়ের সঙ্গে হারিয়ে গেছে, আর এখন শুধুই নিঃশ্বাস অবসান। রুমটি দেখে চৈতি ভয়ে কুঁকড়ে গেল। রাতুল বাঁকা হেসে চৈতির চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে বলল, আমার বাপ চাচারা একটা সময় জমিদার ছিল, তাদের বানানো এই ঘর। আমি বাড়ি ঘর ঠিক করলেও এই রুমটি ঠিক করি নাই। যেমন ছিল তেমনই আছে, ভাগ্যিস করিনি, এই জন্যই তো কাজে লাগলো। এইখানে মানুষ আটকে রাখতো, বিশেষ করে মেয়েদের। আজ এই 2025 সালে তোকে আমি আটকালাম। তুই মৃত্যু চেয়েছিলে না, আজ তোকে ফিল করাবো মৃত্যু কতটা ভয়ঙ্কর। থাক তুই আটকা এইখানে। 2 ঘন্টা আটকে থাকলে বুঝবি মৃত্যু শব্দটা উচ্চারণ করা যতটা সহজ, মৃত্যুটা ঠিক কতটা কঠিন। নে উপভোগ কর। জ্বলন্ত মশালটা দেয়ালে টাঙিয়ে রেখে তারপর সে চলে গেল। পাষাণ বুকটাতে একটুও মায়া হলো না। চৈতি নামক এইটুকু মেয়েটা কিভাবে 2 ঘন্টা পড়ে থাকবে এই রুমে? হাঁটু ভাঁজ করে তার ওপর মাথাটা রেখে জড়সড় হয়ে বসে আছে, আর কিছুক্ষণ পর পর কান্না করছে। রাতুল রুমে প্রবেশ করলো। তার হাতে একটি বিয়ারের বোতল। সে বোতলটির ক্যাপ খুলে দ্রুত গলায় ঢেলে দিল, আর কিছুক্ষণ পর পর তৃষ্ণা মেটাতে আবার টপ টপ করে পান করছিল। রুমের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা ছিল। কেবল বোতলের ছিপ আর রাতুলের গলার্ধর করণের স্বর ভেসে আসছিল। সে ল্যাপটপের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। সেইখানেই দেখা যাচ্ছে চৈতি হাঁটু ভাঁজ করে তার ওপর মাথা দিয়ে বসে আছে। কান্নার ফলে সে কেঁপে উঠছে। পাষাণ বুকটা কেমন মোচড় দিয়ে উঠল চৈতির এমন বিধ্বস্ত রূপ দেখে, যেন কোনো এক গভীর অনুভূতি থেকে তার অন্তর শীতল হয়ে গিয়েছিল। চৈতির কষ্টের দৃশ্য তাকে এক অদ্ভুত অনুরাগের দিকে ঠেলে দিচ্ছিল, অথচ সেই অনুভূতি তার নিজের কাছে একেবারে অস্বাভাবিক ছিল। রাতুল নিজেকে একে একে হারিয়ে যেতে দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন তার মনে এমন অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বিয়ারের বোতলটি আবার তুলে নিয়ে এক টান দিয়ে পান করে। চৈতি তখনও কাঁপছিল এবং তার সমস্ত শরীর থেকে আতঙ্কের স্পর্শ স্পষ্টভাবে প্রতিটি শ্বাসে ছড়িয়ে পড়ছিল। অতিরিক্ত ভয়ে আর আতঙ্কে চৈতি চেতনা হারিয়ে ফেলে, ঢলে পড়ল অন্ধকার মেঝেতে। রাতুল বিয়ারের বোতলটা রেখে ছুটে গেল সেই গুপ্ত কঠোরিতে। কোলে তুলে নিয়ে সে গুপ্ত কঠোরির থেকে বের হয়ে নিজের রুমে নিয়ে এসে চৈতিকে শুইয়ে দিল। রাতুল কিছুক্ষণ চৈতির নিথর মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে,
চোখের নিচে ক্লান্তির ছাপ, ভেজা চোখের পাতাগুলো বন্ধ হয়ে আছে। নিঃসঙ্গ আর অবসন্ন এক অনুভূতিতে সে হারিয়ে গেছে। রাতুল ধীর গতিতে উঠে গিয়ে ওয়াশরুম থেকে ঠান্ডা পানিতে ভেজানো তোয়ালে এনে চৈতির কপালে চেপে ধরল। কিন্তু কেন? সে নিজেই বুঝতে পারছিল না। কিছুক্ষণ আগেও সে এই মেয়েটাকে কষ্ট দিতে চেয়েছিল, অথচ এখন তাকে কষ্টমুক্ত করতে চাইছে। এই অনুভূতিটা কেন তাকে গ্রাস করছে? চৈতির চোখের পাতাগুলো একটু নড়ল। হয়তো অজ্ঞান অবস্থা থেকে ফিরতে শুরু করেছে। রাতুল কিছুটা অস্বস্তি নিয়ে তার হাতটা ছাড়ল। তারপর উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। একটু পরে চৈতি হালকা গোংড়ানোর শব্দ করল। রাতুল দ্রুত ফিরে এলো। চৈতি ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু সে সম্পূর্ণ বিপর্যস্ত। তার চোখের দৃষ্টি ঝাপসা, শরীর কাঁপছে। কেমন লাগলো গল্পটা? নেক্সট পার্ট কি দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।